নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 7ই এপ্রিল রবিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে গ্রাম পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপিকে হারাতে ঘাম ঝরাতে হবে। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, রবিবার সকালেই জেলায় জেলায় ঝড় বৃষ্টি, বজ্রপাতে মৃত 2 জন, কালবৈশাখীতে গরম কমবে কি? শনিবার 2 দিনাজপুরের সভা থেকেই কেন্দ্রের অপশাসনের বিরুদ্ধে গর্জে উঠে মমতা বলেছেন মোদির গ্যারান্টি হচ্ছে দেশকে বেঁচে দেওয়ার গ্যারান্টি। ভূপতিনগর থানায় এনআইএর আধিকারিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। উত্তরপ্রদেশের মাদ্রাসা বন্ধের এলাহাবাদ হাইকোর্টের রায় স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 27শে রমজানের রাতে মক্কার মসজিদুল হারামে 25 লক্ষ মুসল্লির নামাজ আদায়। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব আছে কিনা জানি না। দক্ষিণ গাজার খান ইউনিসে প্রচণ্ড সংঘর্ষ, মাত্র কয়েক ঘন্টায় হামাসের হাতে 14 জন ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান, এজন্য আমেরিকা যুক্তরাষ্ট্রকে তারা সরে যেতে বলেছে। ইরান নাকি ইসরায়েল, কার বেশি সামরিক শক্তি, এই পরিস্থিতিতে জেনে নিন। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। গ্রাম পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপিকে হারাতে ঘাম ঝরাতে হবে। গত শুক্রবার মালদহে জেলা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার লড়াইকে সামনে রেখে গতকাল শনিবার গ্রাম পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল 4টে নাগাদ গ্রাম পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠক শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার স্পষ্ট বার্তা, প্রতিটা বুথ ধরে পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়, অলিতে গলিতে, ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছতে হবে। তাদের অভাব অভিযোগ শুনতে হবে এবং সমাধানও করতে হবে। তাদের বোঝাতে হবে 2021-এ বিধানসভা নির্বাচনে হারার পর বাংলার মানুষের প্রাপ্য বিজেপি গায়ের জোরে আটকে রেখেছে। 100 দিনের কাজের টাকা, বাংলা আবাসের বাড়ির টাকা আটকে দিয়েছে বিজেপি বাংলার মানুষের থেকে ভোট দিয়ে তাদের পেটে লাথি মেরেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের পাশে ছিল, আছে এবং থাকবে। 100 দিনের কাজের টাকা ইতিমধ্যেই প্রাপকদের দিয়েছে রাজ্য সরকার, অদূর ভবিষ্যতে আবাসের টাকাও দেবে। বাংলার মানুষকে এগুলো বারবার বলতে হবে, বোঝাতে হবে। অভিষেকের নির্দেশ, সকাল বিকেল টানা প্রচারে থাকতে হবে। বিশেষ করে মহিলাদের টিম তৈরি করে প্রচারে যেতে হবে। বাড়ি বাড়ি পৌঁছে মা বোনেদের বোঝাতে হবে বিজেপি কেন বাংলার জন্য বিপদ। এই কাজে কোনো রকম শৈথিল্য বরদাস্ত করা হবে না। একই সঙ্গে তুলে ধরতে হবে বাংলায় উন্নয়নের যা কাজ হয়েছে তার প্রতিটা পর্যায়। পঞ্চায়েত নির্বাচনের পর বাংলা জুড়ে উন্নয়নের ডালি নিয়ে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের এমন কোনো ব্লক বা প্রান্ত বা অঞ্চল নেই যেখানে সরকারি প্রকল্পের ছোঁয়া পাননি মানুষ। যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন তারাও পেয়েছেন, আর যারা ভোট দেননি তারাও পেয়েছেন। বর্তমানে বিজেপি যেভাবে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ ইত্যাদি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে তা প্রচারে আরও বেশি করে তুলে ধরতে হবে বাংলার মানুষের কাছে। বাংলা জুড়ে পঞ্চায়েতে, গ্রাম স্তরে কি কি উন্নয়নের কাজ হয়েছে তা বলতে হবে মানুষকে। ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। বিজেপিকে হারাতে ঘাম ঝরাতে হবে, ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাংলার মানুষকে প্রশ্ন করতে হবে বিজেপির এই প্রতিহিংসা এবং গাজোয়ারি রাজনীতি কি চলতে পারে এখানে? তারা ঠিক উত্তর দেবেন। শীত, গ্রীষ্ম, বর্ষা, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার মানুষের ভরসা, একথা তাদের বোঝাতে হবে। তারই বৈঠক অনুষ্ঠিত হয় গতকাল। রবিবার সকালেই জেলায় জেলায় ঝড় বৃষ্টি, বজ্রপাতে মৃত্যু হয়েছে 2 জনের। কালবৈশাখীতে গরম কি কমবে? চাঁদি ফাটা গরম থেকে মুক্তি দিতে রবিবার সকাল থেকেই জেলায় জেলায় ঝড় বৃষ্টি, কালো মেঘে
ঢেকে যায় আকাশ। তবে এদিন সকালের প্রবল ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে মৃত্যু হয়েছে দুজনের। মর্মান্তিক এই ঘটনা দুটো ঘটেছে হুগলির তারকেশ্বরের পিয়াসাড়া এবং গাইঘাটা থানার বর্ণবেড়িয়া এলাকায়। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত এক যুবকের নাম লক্ষণ মালিক। এদিন ভোরে জমিতে চাষের কাজ করছিলেন ওই যুবক। আবহাওয়া বদলাতে দেখেই বাড়ি ফেরার পথ ধরেন। তখনই ঝড় বৃষ্টি শুরু হয়, বজ্রপাত হচ্ছিল, তাতেই আহত হয়ে লুটিয়ে পড়েন ওই যুবক। স্থানীয়রা তড়িঘড়ি তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গাইঘাটা থানার বর্ণবেড়িয়া এলাকায় কৃষি জমিতে কাজ করবার সময় বাজ পড়ে মৃত্যু হয় আর এক কৃষকের। মৃতের নাম নেপাল হালদার, 38 বছর বয়স। মৃত কৃষক নেপাল হালদারের স্ত্রী ময়না হালদার জানিয়েছেন, রবিবার ভোর 5টা সাড়ে 5টা নাগাদ তিনি এবং তার স্বামী পটল খেতে কৃষি কাজ করতে যান। আবহাওয়া খারাপ হওয়ার কারণে স্বামী নেপাল হালদার তাকে বাড়ি চলে যেতে বলেন। বাড়ি ফিরে তার কাছে নেপালের সহকর্মীরা ফোন করে জানায় বাজ পড়ে মৃত্যু হয়েছে তার স্বামীর। গত কয়েকদিন ধরেই চাঁদি ফাটা গরম ছিল দক্ষিণবঙ্গে। এর মাঝেই স্বস্তির কথা শুনিয়েছিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর বলেছিল, রবিবার কালবৈশাখী হতে পারে অন্তত 7টা জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে স্বস্তির কালবৈশাখী বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হতে পারে। কলকাতাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে আগামী দুদিনে সর্বোচ্চ তাপমাত্রা 2-4 ডিগ্রি কমতে পারে কলকাতায়। শনিবার 2 দিনাজপুরের সভা থেকেই কেন্দ্রের অপশাসনের বিরুদ্ধে গর্জে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মোদির গ্যারান্টি হচ্ছে দেশকে বেঁচে দেওয়ার গ্যারান্টি। প্রত্যেক ভোটে নরেন্দ্র মোদির একটা ক্যাচ লাইন থাকে, এবার ক্যাচ লাইন গ্যারান্টির। আর এই স্লোগানই যে পাল্টা অস্ত্র হতে পারে তার প্রমাণ বারবার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার 2 দিনাজপুরের সভাও তার ব্যতিক্রম হয়নি। কেন্দ্রের অপশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছেন তিনি। চাঁচাছোলা ভাষায় তার আক্রমণ, মোদির গ্যারান্টি আসলে দেশ জুড়ে বিরোধী নেতাদের গ্রেপ্তার করা। সবাই চোর আর উনি একা সাধু। ওর দলে সব থেকে বেশি গদ্দার আর চোর জোচ্চোর রয়েছে। দেশকে বাঁচানোর বদলে বেঁচে দিচ্ছেন তিনি। সোজা কথায় মোদির গ্যারান্টি হলো দেশকে বেঁচে দেওয়ার। মূল্যবৃদ্ধি, বেকারত্বে নাজেহাল দেশবাসী, বছরে 2 কোটি চাকরির দেখা নেই, জ্বালানির দামও আকাশ ছোঁয়া। তারপরেও নরেন্দ্র মোদী বলছেন যে 10 বছর নাকি ট্রেলার ছিল, পুরো সিনেমা তাকে ভোট দিলে তবে দেখতে পাওয়া যাবে। বিরোধীদের প্রশ্ন, কিভাবে আদায় হবে সেই ভোট? এজেন্সির অতি সক্রিয়তায়? এই একই প্রশ্নে বিজেপিকে এদিন তপন এবং হেমতাবাদের সভা থেকে আঘাত এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এজেন্সি রাজের বিরুদ্ধে কার্যত রণংদেহী হয়ে বাংলার অগ্নিকন্যার তোপ ভোটের মুখে বিরোধীদের কণ্ঠরোধ করতে সবাইকে গায়ের জোরে গ্রেপ্তার করছে। প্রথমে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তারপর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ডেমোক্রেসি নয়, অটোক্রেসি চালাচ্ছে মোদী। সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের দাবি তুলে মমতার হুঁশিয়ারি, এমন চলতে থাকলে পৃথিবীর সামনে মুখোশ খুলে দেব। ভূপতিনগরে এনআইএ হানার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, বাংলায় ওরা একেবারে বুথ স্তরের কর্মী এজেন্টদের গ্রেপ্তার করে ভোট দখল করতে চাইছে। তাই তিনি দলের 2য় এবং 3য় স্তরের কর্মীদের তৈরি থাকার নিদান দিয়েছেন। প্রয়োজনে মা বোনেরাও এজেন্ট হিসাবে কাজ করে বিজেপির সমস্ত চক্রান্ত ভেস্তে দেবে বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি তার প্রশ্ন, মোদীবাবু 400 আসন পাওয়া নিয়ে এতই যদি নিশ্চিত হন, তাহলে এনআইএর মতো কেন্দ্রীয় এজেন্সিকে নামিয়ে বিরোধীদের গ্রেপ্তার করছেন কেন? একই সঙ্গে তার সংযোজন, আসলে এনআইএ সিবিআই বিজেপির ভাই, আর ইডি এবং ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স। এনআইএ সিবিআইকে দিয়ে সবাইকে চমকায়, আর ইডি এবং ইনকাম ট্যাক্স রেড করে টাকা বাজেয়াপ্ত করে, সেই টাকা বিজেপির অ্যাকাউন্টে ঢেলে দেয়। এই সব কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের মমতার পরামর্শ আপনাদের ভাইয়ের মতো মনে করি। তাই বলছি, মনে রাখবেন, চিরকাল কিন্তু কেন্দ্রে বিজেপি থাকবে না। এদিন আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে, তারপরেও ওদের প্রকল্পে অর্ধেক টাকা দেওয়ার মানে হয় না। উপরন্তু রাজ্যের মাত্র 1 কোটি মানুষের সুবিধা পাবেন। মোদী বলছেন, বাংলা নাকি ওর কথা মানেন না। কেন মানব? বাংলা কি ওর চাকর? মানুষের জন্য যেটা ভালো হবে সেটাই করব।
ভূপতিনগর থানায় এনআইএর আধিকারিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের। অভিযানের সময় শ্লীলতাহানি। ভূপতিনগর থানায় এনআইএর আধিকারিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। ধৃত তৃণমূল নেতার পরিবারের তরফে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে এনআইএর বিরুদ্ধেই মামলা দায়ের করেছে পুলিশ। সূত্রের খবর, অভিযোগটা এফআইআর হিসাবে নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। আধিকারিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য 354 ধারায় মামলা দায়ের হয়েছে। 2022 সালের ডিসেম্বরে বিস্ফোরণের ঘটনায় গতকাল ভূপতিনগরে 5 জায়গায় তল্লাশি চালায় এনআইএ। বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা নামের 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্তকারী আধিকারিকরা। গ্রেপ্তারির সময় মনোব্রতর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সেই সময় আধিকারিকদের কাজে বাধাও দেন। এক এনআইএ আধিকারিক আহত হয়েছেন বলে খবর। তাদের গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনার পরেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তকারী আধিকারিকদের উপর হামলার ঘটনায় 24 ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা যায়নি। উল্লেখ্য যে এর আগে সন্দেশখালীতেও ইডির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এবার ভূপতিনগরেও সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো। উত্তরপ্রদেশের মাদ্রাসা বন্ধের এলাহাবাদ হাইকোর্টের রায় স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত আইন এলাহাবাদ হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট স্থগিত করে দিয়েছে। শুক্রবার 5ই এপ্রিল সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের রায় স্থগিত করে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অভিমত জানতে তাদের নোটিশ দিয়েছে। প্রধান বিচারপতি চন্দ্রচূড় তার রায়ে বলেছেন, এলাহাবাদ হাইকোর্ট ওই আইন স্থগিত করে শিক্ষার্থীদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে। তবে এই রায়ে ক্ষতিগ্রস্ত হবে 17 লক্ষ শিক্ষার্থী। আমাদের পর্যবেক্ষণ হলো এত শিক্ষার্থীকে একসঙ্গে স্থানান্তর ন্যায্য নয়। তিনি আরো বলেছেন, যদি পিআইএল এর উদ্দেশ্য থাকে মাদ্রাসায় ধর্মনিরপেক্ষ শিক্ষা যেমন গণিত, বিজ্ঞান, ইতিহাস এবং ভাষা শেখানো হবে, তাহলে মাদ্রাসা আইন 2004 বাতিল করে এই উদ্দেশ্য অর্জন করা যাবে না। মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালে 2004 সালে মাদ্রাসা বোর্ড শিক্ষা আইন চালু করেছিলেন। সেই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন বিজেপি ঘনিষ্ঠ জনৈক অংশুমান সিং রাঠোর। তার দাবি ছিল ওই আইন অবৈধ এবং অসাংবিধানিক। অংশুমানের সেই আবেদন অনুযায়ী হাইকোর্ট ওই আইন অসাংবিধানিক বলে রায় দিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের অন্যত্র পড়ানোর বন্দোবস্তের নির্দেশ দিয়েছিলেন। শিক্ষকদেরও চাকরির বিকল্প ব্যবস্থা করতে বলেছিল। সেই এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধেই স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। 27 রমজানের রাতে মক্কার মসজিদুল হারামে 25 লক্ষ মুসল্লির নামাজ আদায়। পবিত্র শবে কদরের রাতে মক্কার মসজিদ আল হারামে ছিল মুসল্লিদের ভিড়। তিল ধারণের ঠাঁই ছিল না। শুক্রবারের রাত ছিল সৌদি আরবে পবিত্র শবে কদরের রাত। এই রাতে মসজিদ আল হারামে নামাজ আদায় অংশ নিয়েছিলেন 25 লক্ষ মুসল্লি। 27 রমজানের রাতকে অধিকাংশ মুসলিমরাই পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর হিসাবে পালন করে থাকে। আর ইসলাম ধর্মে এই রাতের গুরুত্ব 1000 বছরের চেয়েও বেশি। ইসলাম ধর্মে এই দিনটার বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে। তবে কেউ কেউ রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোতে শবে কদরের তালাশ করে থাকেন। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে পবিত্র শবে কদরের রাত ঘোষণা করেননি, তবে তিনি রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে পবিত্র শবে কদর তালাশ করার নির্দেশ দিয়েছেন। এই রাতগুলোর মধ্যে একটা রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কুরআনের প্রথম আয়াত নাজিল হয়। এদিকে 27 রমজানে জুমাতুল বিদা হওয়ায় সকাল থেকেই মুসল্লিরা মসজিদ আল হারামে উপস্থিত হতে শুরু করেছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকে। সন্ধ্যার পরেই এশার নামাজের পর তারাবির নামাজ শেষে মুসল্লিরা শবে কদরের নামাজ আদায়ে মশগুল হয়ে পড়েন। এই সময় মসজিদ আল হারামের পুরো এলাকা মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ডামি নির্বাচনের সরকার বর্তমানে বাংলাদেশকে এমন একটা দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে যে এখানে স্বাধীনতা আছে কিনা আমরা বলতে পারছি না, সার্বভৌমত্ব রয়েছে কিনা আমরা জানি না। আজ রবিবার বাংলাদেশের রাজধানীর উত্তরায় দুস্থ এবং দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণকালে এই সব কথা বলেছেন তিনি। রিজভী বলেছেন, এখন অন্য দেশের বিভিন্ন অস্ত্রধারী সংগঠন এবং সন্ত্রাসীরা আমাদের দেশে ঢুকে ব্যাংক লুট করছে, হামলা করছে। তারা বাংলাদেশের থানা লুট করছে, অস্ত্র লুট করছে, মানুষ হত্যা করছে। একই জেলার বেশ কয়েকটা থানায় আক্রমণ করছে, ব্যাংক লুট করেছে। এদিকে
কুষ্টিয়া সহ সারা দেশ মনে হচ্ছে ডাকাতদের রাজত্ব চলছে। মনে হচ্ছে এখানে কোনো ভদ্রলোক বাস করছে না, অর্থসহ সবকিছুর মালিকই এখন ডাকাতরা। সরকার কোনো নিরাপত্তা দিতে পারছে না, সরকার নিজেই দস্যুদের মতো আচরণ করছে। অভিযোগ তুলে তিনি বলেছেন, সরকার নিজেরাই যেখানে ডাকাতদের ভূমিকায় রয়েছে সেখানে তো জনগণের নিরাপত্তা থাকতেই পারে না। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, লুটপাট করে দেশকে ফোকলা করে দিয়েছে। ঈদের প্রাক্কালে একের পর এক ব্যাংক ডাকাতি হচ্ছে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানেও ডাকাতি হচ্ছে। দক্ষিণ গাজার খান ইউনিসে প্রচণ্ড সংঘর্ষ, মাত্র কয়েক ঘন্টায় হামাসের হাতে 14 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা RNN জানিয়েছে, গতকাল শনিবার হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসসাম ব্রিগেডের কয়েকটা অতর্কিত হামলায় এইসব দখলদার সেনা নিহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাটা চালানো হয় খান ইউনিস শহরের আল জানা এলাকায়। সেখানে খুব কাছে থেকে ইহুদিবাদী সেনাদের টার্গেট করে হামলা চালায় কাসসাম যোদ্ধারা। এই হামলায় 9 জন ইসরায়েলি সেনা প্রাণ ত্যাগ করেছে। ফিলিস্তিনি যোদ্ধারা প্রথমে ইসরায়েলের 3টে মেরকাভা ট্যাঙ্কে হামলা চালায়। এরপর ওই সব ট্যাঙ্কের আরোহী আহত সেনাদের উদ্ধার করতে আসা দখলদার সেনাদের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে তাদের 9 জনকে শেষ করে। RNN জানিয়েছে, কয়েক ঘন্টা পর একই ধরনের আরেকটা হামলা চালানো হয়। এই সময় ইসরায়েলি সেনারা পালিয়ে পাশের একটা ভবনে আশ্রয় নেয় এবং সেখানেও তাদের উপর হামলা চালানো হয়। দ্বিতীয় এই হামলায় 5 ইহুদিবাদী সেনা নিহত হয়েছে। 2টো হামলায় আরো বহু ইসরায়েলি সেনা আহত হয়েছে। 3টে হেলিকপ্টারে করে হতাহত ইসরায়েলি সেনাদের উদ্ধার করে নিয়ে যায় দখলদার বাহিনী। ইহুদিবাদী ইসরায়েল এখনো পর্যন্ত তার সেনাদের নিহত হওয়ার খবর স্বীকার করেনি। তবে ইসরায়েলি সেনা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি শনিবার রাতে বলেছেন, গাজার খান ইউনিসে হামাসের সঙ্গে তাদের প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। বার্তা সংস্থা RNN তার টেলিগ্রাম চ্যানেলে আরও জানিয়েছে, ইসরায়েলি সেনারা 4 মাস আগে খান ইউনিস শহরে প্রবেশ করলেও এখনো পর্যন্ত একজন পণবন্দীকেও উদ্ধার করতে পারেনি। তারা ফিলিস্তিনি যোদ্ধাদের সামনে অসহায় হয়ে পড়েছে এবং ফিলিস্তিনি যোদ্ধারা তাদের পরবর্তী হামলার প্রস্তুতি নিচ্ছেন। ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। এজন্য আমেরিকা যুক্তরাষ্ট্রকে তারা সরে যেতে বলেছে। গাজা যুদ্ধ, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলার পর এবার চিরশত্রু ইরান এবং ইসরায়েল মুখোমুখি। গাজা যুদ্ধের পর কনসুলেটে হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদি এবং অন্য সদস্যদের হত্যার বদলা নিতে ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। এই আশঙ্কায় ইসরায়েলে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। সেখানে নতুন এক যুদ্ধের দামামা বেজে উঠেছে। বাতিল করা হয়েছে প্রতিরক্ষা বিভাগের যোদ্ধা কমব্যাট ইউনিটগুলোর সমস্ত রকমের ছুটি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বন্ধ করে দেয়া হয়েছে GPS। এক কথায় ইসরায়েল ইরান উত্তেজনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। কারণ এই 2 দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে তা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া রোধ করতে পারবে না কেউই। এরই মধ্যে CNN রিপোর্ট করেছে, আমেরিকা যুক্তরাষ্ট্র ওই এলাকায় উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে অথবা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো টার্গেটে যদি ইরান হামলা চালায় তাহলে তার উল্লেখযোগ্য জবাব দিতে প্রস্তুত রয়েছে আমেরিকা। তবে ইরান তাদেরকে যে বার্তা দিয়েছে সেই বিষয়ে মন্তব্য করেনি আমেরিকা। ইরান বলেছে, সিরিয়ায় কনসুলেটে হামলায় ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত তারা। অন্যদিকে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ। চিঠি লিখে ওয়াশিংটনকে সতর্ক করেছে ইরান। ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি এক্সে লিখেছেন, নেতানিয়াহু আমেরিকা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে নিচ্ছে, এই বিষয়ে যুক্তরাষ্ট্র যেন সতর্ক থাকে। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের উচিত হবে এই অবস্থানে থেকে সরে যাওয়া যাতে তারা আঘাতপ্রাপ্ত না হয়। জামশিদি আরও বলেছেন, এর জবাবে মার্কিন টার্গেটে হামলা না করতে ইরানের প্রতি অনুরোধ করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ইরান নাকি ইসরায়েল, কার বেশি সামরিক শক্তি জেনে নিন। সামরিক সক্ষমতায় কোন দেশ কোন অবস্থানে রয়েছে তার পরিসংখ্যান তুলে ধরেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইট। ফায়ার পাওয়ার সূচকে 145টা দেশের মধ্যে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। ওয়েবসাইটটার দেয়া তথ্য অনুযায়ী ইরান এবং ইসরায়েলের সামরিক সক্ষমতার চিত্র ঠিক এই রকম। ইরানের আছে 6,10,000 সেনা, ইসরায়েলের আছে 1,70,000 সেনা। ইরানের আছে 3,50,000 রিজার্ভ সেনা, অন্যদিকে ইসরায়েলের আছে 4,65,000 রিজার্ভ সেনা। আধা সামরিক বাহিনী ইরানের আছে 2,20,000 আর ইসরায়েলের আছে 35,000।
হাজার। ইরানের মোট সামরিক উড়োজাহাজ আছে 551টা, ইসরায়েলের আছে 612টা। ইরানের আছে 116টা যুদ্ধ বিমান, ইসরায়েলের আছে 241টা যুদ্ধ বিমান। হামলায় ব্যবহৃত যুদ্ধ বিমান ইরানের আছে 23টা, ইসরায়েলের আছে 39টা। ইরানের আছে 86টা পরিবহন উড়োজাহাজ, ইসরায়েলের আছে 12টা। ইরানের আছে 129টা হেলিকপ্টার, ইসরায়েলের আছে 146টা হেলিকপ্টার। হামলায় ব্যবহৃত হেলিকপ্টার ইরানের আছে 13টা, ইসরায়েলের আছে 48টা। ট্যাঙ্ক আছে ইরানের কাছে 1996টা, আর ইসরায়েলের কাছে ট্যাঙ্ক আছে 1370টা। ইরানের কাছে সাঁজোয়া যান আছে 65,765টা, ইসরায়েলের কাছে সাঁজোয়া যান আছে 43,400টা। ইরানের কাছে যুদ্ধজাহাজ আছে 101টা, ইসরায়েলের কাছে আছে 67টা। ইরানের কাছে সাবমেরিন আছে 19টা, ইসরায়েলের কাছে আছে 5টা। ইরান এবং ইসরায়েলের রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ করে ইসরায়েলে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য ঈর্ষণীয়। এছাড়া দেশ দুটোর হাতে রয়েছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র এবং হামলার কাজে ব্যবহার করা যায় এমন সব ড্রোন। ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা থাকলেও এই নিয়ে প্রকাশ্যে কিছু তারা বলে না। এই সব বিষয়ে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য উল্লেখ নেই। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের 18তম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন।